9ই আগস্ট 2024 থেকে আজকে 11ই নভেম্বর 2024, মাঝে 94টা দিন। এই 94টা দিন পৃথিবীর নানা মানুষের কাছে নানা রকমভাবে অতিবাহিত হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালির কাছে বোধহয় একটু অন্যরকমভাবেই কেটেছে। এই 94 দিনের একটা বড় অংশ জুড়ে যে আন্দোলন পশ্চিমবঙ্গবাসী দেখেছিল, সেই আন্দোলন আজকে এই 11ই নভেম্বর 2024-এ দাঁড়িয়ে ঠিক কোথায়? আজকে আমাদের ভিডিওর মূল আলোচনা সেটাই। আমাদের হেড অফ দ্য স্টেট বলেইছেন যে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে অভিযুক্ত বলা যায় না। না, আমরা এই ভিডিওতে কারো বিরুদ্ধে অভিযোগ করতে বসিনি, কিন্তু এই আন্দোলনের যারা মূল চালিকা শক্তি ছিল, অর্থাৎ সেই জুনিয়র ডাক্তাররা, এবং এই আন্দোলনে আমরা যারা নানাভাবে জড়িয়ে পড়েছিলাম, আজকে বোধহয় আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কিছু অভিযোগ আনছি। তাতে আমরা অভিযুক্ত হয়ে যাব কিনা আমরা জানি না, কিন্তু এই আন্দোলন যে পরিণতি পাক বলে আমরা মনে করেছিলাম, যারা আমরা আন্দোলনে বিভিন্নভাবে জুড়ে গেছিলাম, সেই পরিণতি তো আমরা দেখতে পাইনি। বরং যেভাবে শেষ হতে দেখলাম, সেখানে একটা লাইভ স্ট্রিম, তার আগে ফোন আলাপ, তারপর লাইভ স্ট্রিম, সেই লাইভ স্ট্রিমে মুখ্যমন্ত্রীর নীতিশাস্ত্র, যৌক্তিক শাস্ত্র ইত্যাদি নানা রকমের জ্ঞান আমরা দেখলাম। তারপরে আমরা সেই অনশন তুলে দিলাম। প্রায় রেলগাড়ির মতো গোটা ঘটনা ঘটে গেল। ঠিক যে কি হলো সেটা বোধহয় আমরা ঠিক ঠাহর করে উঠতেও পারিনি। কিন্তু আমাদের এই আজকের আলোচনায় আমরা কিন্তু আলোচনার থেকে অনেক বেশি সমালোচনাই করব। কিন্তু প্রথমেই বলে রাখা দরকার, এই সমালোচনা কারো বিরুদ্ধে নয়, বা যদি বলতেই হয় কার বিরুদ্ধে, তাহলে এই সমালোচনা নিজেদের বিরুদ্ধেই। কারণ আন্দোলন এই মুহূর্তে যে জায়গায় আছে বা নেই, সেটাকে আন্দোলনের একটা পর্যায়ের সমাপ্তি হয়তো বলা যেতে পারে, কিন্তু এটাকে প্রাথমিক পর্যায়ের সমাপ্তি বলা হবে কিনা সেটা ডিপেন্ড করবে এর দ্বিতীয় কোনো পর্যায়ে আসছে, আদৌ আসছে কিনা তার উপর দাঁড়িয়ে। তাই এখানে দাঁড়িয়ে যে সমালোচনাগুলো, একদম স্পষ্টভাবে সমালোচনাগুলো আমরা করতে চাই, সেই সমালোচনা করার আগে এটা জানিয়ে রাখতে চাই, এই সমালোচনা করার মাধ্যমে আমরা আমাদের, অর্থাৎ পিগমেন্টসের সুপিরিয়রিটি জাহির করতে বসছি না। আমরা নিজেদেরকে সেই দলে ভাবছি না যারা বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে মজা দেখে। না, আমরা তা ভাবছি না। আমরা হয় মাঠে নেমে খেলতে পছন্দ করব, অথবা সম্পূর্ণ দর্শক রূপে খেলাটাকে উপভোগ করব। এই দুই দলের কোথাও গিয়ে আমরা দাঁড়াই। সেখানে দাঁড়িয়ে এই আন্দোলনের নিরিখে, আন্দোলনের প্রথম দিন থেকে আজকেও যখন আন্দোলন প্রায় স্থিমিত, সেখানে দাঁড়িয়েও আমরা আন্দোলনের খেলোয়াড়ের ভূমিকায়, অর্থাৎ আন্দোলনের একদম মাঠে নেমে যারা রয়েছিল, লড়েছিল, আমরা তাদের পক্ষেই। আমরা নিজেদেরকে তাদের থেকে বিচ্ছিন্ন বলে মনে করছি না। কিন্তু সত্যিই যদি এই আন্দোলনের কোনো ফলপ্রসূ পজিটিভ পরিণতির দিকে আমাদেরকে নিয়ে যেতে হয়, যদি এই আন্দোলনের যে প্রাথমিক পর্যায়ে তাকে সত্যি প্রাথমিক পর্যায় হিসেবে গণ্য করতে হয়, তাহলে তাকে দ্বিতীয় পর্যায়ে দরকার হবে। সেই দ্বিতীয় পর্যায়ে যাওয়ার আগে, বা আদৌ যেতে পারবো কিনা, সেই সমস্ত কিছুর আগে এই প্রাথমিক পর্যায়ে আমরা ঠিক কি কি করেছি সেই আয়নার সামনে নিজেদেরকেই বোধহয় দাঁড় করানোর দরকার রয়েছে। আমরা কি কিছু ভুল করেছি, নাকি সবটাই একদম পিকচার পারফেক্ট? না, বোধহয় আমরা বেশ কিছু ভুল করেছি, বেশ কিছু ঘোরতর ভুল করেছি। তাই সেখানে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড় করা, নিজেদেরকেই নিজেরা আয়নার সামনে দাঁড় করা, বা সবাই মিলে নিজেরা মিলে একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ানো, এটা বোধহয় খুব দরকারি এই ভিডিও সেটাই। আমরা এই গোটা সমালোচনা বা এই আন্দোলনের এই মুহূর্তে দাঁড়িয়ে আন্দোলনের প্রতি যে প্রশ্নগুলো, সেটাকে 4টে ডিফারেন্ট ভাগে, 4টে চ্যাপ্টারে ভাগ করেছি। যার প্রথম চ্যাপ্টার হচ্ছে, যেটা সবচেয়ে সাম্প্রতিক সময় থেকে যদি আমরা শুরু করি, সর্বশেষ যে মিটিং হয়েছে এবং যাবতীয় যা মিটিং আমরা সরকার পক্ষের সঙ্গে করলাম, সেই সমস্ত মিটিংয়ে আমাদের প্রস্তুতির কি গলদ ছিল, এবং কিভাবে সেই মিটিংয়ের, অন্তত সর্বশেষ মিটিংয়ে আমাদেরকে বেশ ছন্ন ছাড়াই লেগেছে। প্রথম কথা হচ্ছে, এই সর্বশেষ যে মিটিং আমরা দেখলাম, যার নিরিখে আমরা অনশন তুলে নিলাম, সেই মিটিংয়ের দুদিন মতো আগে যে ফোনালাপ হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেই ফোনালাপ এবং সরকারি সিস্টেমের এই আন্দোলনের প্রতি অ্যাটিটিউড এর আগের মিটিংগুলো দেখে মোটামুটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছিল। কিন্তু তৎসত্ত্বেও আমরা কি অধিক কারণে, কি অজানা কারণে আমি জানি না, এই একটা মিটিং যেটা অন্তঃশ্বাসশূন্য হবে, এটা যে কেউ সামান্য চোখ কান খোলা রাখলেই বুঝতে পারছিলাম, আমরা সেরকম একটা মিটিং করার জন্যই বারবার সরকারের কাছে দাবি জানিয়ে গেছি এবং নিজেদের এক অর্থে ফোর্স করে গেছি। সেই মিটিং হলো। সেই মিটিং হওয়ার আগে সরকার কয়েকটা বেশ ডেরোগেটরি, অপমানজনক শর্ত আমাদের ওপর চাপালো, যে অনশন তুলে আসতে হবে, না হলে কথা বলা হবে না, মাত্র 45 মিনিট আমরা কথা বলবো, মিটিং শুরু হওয়ার অনেক আগেই উপস্থিত হতে হবে, মাত্র 10 জন মিটিংয়ে যেতে পারবে, ইত্যাদি প্রভৃতি। একমাত্র অনশন তোলা ছাড়া
সবগুলোই আমরা মেনে নিয়েছিলাম, কারণ সেই সম্পর্কে আমরা কোনো কিছুই আলাদা করে বলিনি যেগুলো আমরা মানছি না, বা এই এত ডেরোগেটরি অপমানজনক শর্তের নিরিখে আমরা মিটিংয়ে যাব না। আমরা মিটিংয়ে গেছি, কিন্তু সেই যাওয়ার পরও যেখানে মিটিংয়ে স্পষ্টভাবে বলা হয়েছিল 10 জনের বেশিকে অ্যালাউ করা হবে না, আমরা 17 জন নিয়ে গেছি। আচ্ছা, নিশ্চয়ই 17 জনের নির্দিষ্ট ভূমিকা ছিল, তাই জন্য আমরা 17 জনকে নিয়ে গেছি। কিন্তু ওই মিটিং যারা আমরা দেখেছি, যেহেতু লাইভ স্ট্রিম হয়েছিল, 2-3 জন বা 4 জনের বেশি আমরা তো কাউকেই কথা বলতে দেখিনি। তাহলে সত্যি কি আমাদের 17 জনের দরকার ছিল নিয়ে যাওয়া? আর যেখানে সরকার এত অপমানজনকভাবে আমাদেরকে বলেছিল যে 10 জনের বেশি আনা যাবে না, সেখানে আমরা 17 জন নিয়ে গেলাম এবং সরকার অ্যালাউও করে দিল। অর্থাৎ কোথাও গিয়ে সরকারের মানবিক রূপটা আমরা তুলে ধরতে সাহায্য করলাম। সরকার কি সত্যি এতটা মানবিক ছিল? তার কি এই যে মানবিক রূপের ভান করা, এটা আমাদেরকে অ্যালাউ করা উচিত হয়েছে? দ্বিতীয়ত, যে 17 জন গেছিল, যদি সেই 17 জনের একটা সিংহভাগ ওই মিটিংয়ের ফলপ্রসূ কথা বলতো তাহলে একরকম, কিন্তু ওই মিটিংয়ে 2-3 জন 4 জনের বেশিকে আমরা কথা বলতেই দেখি। হ্যাঁ, এই 2-3 জন 4 জনের নাম আমরা এখানে বলতেই পারতাম, কিন্তু আমরা এখানে বলছি না। মিডিয়া অলরেডি এই আন্দোলনের কিছু মুখকে হিরো বানানোর চেষ্টা করেছে এবং পরবর্তীকালে ভিলেন বানানোর চেষ্টা হয়েছে। কারণ মিডিয়াকে যদি আমরা এই সুযোগ অ্যালাউ করি যে তুমি আমার আন্দোলন থেকে 2, 4, 5টা মুখকে নিয়ে তুমি হিরো বানাতে পারো, তাহলে মিডিয়া যেদিন প্রয়োজন মনে করবে সেদিন এই আন্দোলনের আবার 2, 4টে ওই মুখকেই বা অন্য কোনো মুখকে ভিলেনও বানাতে পারে। তাই সেই জায়গায় আমাদের সতর্ক থাকা উচিত এবং সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে সোচ্চারে বলা উচিত যে এই আন্দোলনের যাবতীয় যা কিছু পজিটিভ, যাবতীয় যা কিছু নেগেটিভ, তা সবটাই আমাদের। এখানে 2 জন 5 জন কোনো হিরো নেই। তাই আমরা ওই 2-4 জন যারা ওই মিটিংয়ে বক্তব্য রাখতে পেরেছিল এবং কোথাও গিয়ে হয়তো সঠিক কথাই বলতে পেরেছিল, সঠিক প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল, আমরা তাদের নাম এখানে আনছি না। কিন্তু ওভারঅল যদি আমি মিটিংয়ের দিক থেকে দেখি, সেই মিটিংটা আমাদেরকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে যারা উপস্থিত ছিল, তাদেরকে ভীষণই ছন্নছাড়া লেগেছে। এই কথা অনস্বীকার্য। যখন উল্টো দিক থেকে একের পর এক আইনি যুক্তি বা কুযুক্তি ধেয়ে আসছিল, তখন আমাদের দিক থেকে তেমন কোনো কাউন্টার তো আমরা করে উঠতে পারিনি, বরং আমাদের অ্যাটিটিউডটা ছিল অনেক বেশি একটা গুড বয় মার্কা। আমরা জানি না যে সেই গুড বয় মার্কা অ্যাটিটিউড দিয়ে আমরা কি পেতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় যে সেটার বোধহয় খুব দরকার ছিল না, বা ছিল কিনা আমি জানি না, আমার তো মনে হয় না খুব একটা দরকার ছিল। এছাড়াও ওভারঅল মিটিংয়ের জন্য যে পরিমাণ প্ল্যানিং, স্ট্র্যাটেজি ইত্যাদি দরকার ছিল, সেখানে আমাদের সমস্যা ছিল, এবং সমস্যা ছিল বলেই মিটিংয়ে আমাদেরকে এত বেশি ছন্নছাড়া লেগেছে। সবচেয়ে বড় কথা, এর আগে যতগুলো মিটিং হয়েছে, সেই মিটিংগুলো যখন হবে, যদি 8টায় মিটিং হয়, তাহলে হয়তো 6টার সময় আন্দোলনকারীদের কাছে বা তাদের কাছে মেইল এসেছিল যে মিটিং আছে, যেতে হবে। সেখানে আমরা চলে গেছি, সে নিয়ে আমরা আসছি পরবর্তীতে কথা বলতে। কিন্তু এই মিটিংটা বোধহয় প্রথম মিটিং ছিল, সর্বশেষ যে মিটিং হলো সেটা, যেখানে আমরা প্রিপারেশন নেওয়ার যথেষ্ট সুযোগ পেয়েছিলাম। সেখানে দাঁড়িয়েও আমরা প্রপার প্রিপারেশন, প্রপার স্ট্র্যাটেজি নিইনি, যার ফলে মিটিংয়ে আমাদেরকে বড্ড বেশি ছন্নছাড়া লেগেছে। দুটো বড় জায়গা, যে দুটো বড় জায়গায় সরকার সাথে নেগোসিয়েশনে আমরা সরকারকে লুজ বল দিয়ে এসছি। সেই লুজ বল সরকার তো সেই লুজ বল নষ্ট করেইনি, বরং সেই লুজ বলকে সজোরে বাউন্ডারির বাইরে পাঠিয়েছে। কি দুটো জায়গা? দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গা। প্রথম হচ্ছে, ওই সর্বশেষ মিটিংয়ে মেডিকেল ক্ষেত্রে এই যে যারা থ্রেড কালচারে অভিযুক্ত, তাদের বেশ কয়েকজনকে আরজিকর সহ বিভিন্ন জায়গায় যে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল, সেই যে পাওয়ারটা, যেটা ভারতবর্ষের আইন স্বীকৃত হবে, মেডিকেল কলেজের যে কাউন্সিল বা যে অথরিটি আছে তার হাতে ন্যস্ত, সেই ক্ষমতাটা আমরা মুখ্যমন্ত্রী বা তার পারিষদবর্গ, অর্থাৎ সরকারের হাতে সঁপে দিয়ে চলে এসেছি সামান্য কিছু কমিটির নামে। প্রশ্ন হচ্ছে যে, যখন গোটা বিশ্ব জুড়ে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অটোনমি নিয়ে এত কথা বলা হচ্ছে, যেখানে গোটা বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয় অটোনমির কথা বলছে এবং অটোনমি যে কাম্য, অটোনমি যে ফিউচার, সে কথা বলা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যেটুকু অটোনমি আমাদের মেডিকেল প্রতিষ্ঠানগুলোর হাতে ছিল, সেই অটোনমিগুলো আমরা আমাদের স্ট্র্যাটেজি এবং প্ল্যানিংয়ের ব্যর্থতার জন্য সরকারের হাতে লুজলি ছেড়ে দিয়ে এসেছি। এবং যেখানে দাঁড়িয়ে আমরা নিজেরাই বলছি, নটোরিয়াস ক্রিমিনাল, থ্রেড কালচারে অভিযুক্ত, তাদের বিচার কলেজ, ইউনিভার্সিটি তারা অটোনমির দিক থেকে নিতে পারবে না, সেখানে সেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তাদের অটোনমি থাকবে না, সেখানেও সরকার বা নবান্নের অঙ্গুলি হেলন ছাড়া কিছু হবে না। এই সুযোগ আমরা সরকারকে করে দিয়ে এসেছি, আমরা প্রপার প্রতিরোধ গড়ে উঠতে পারি। ব্লান্ডার, বিগ ব্লান্ডার। এছাড়াও যেটা আছে, সরকার যখন বলল
যেটা আমাদের মূল দাবিগুলোর একটা ছিল যে মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকশন হতে হবে। মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে, পশ্চিমবঙ্গের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বিগত 10 বছরে সেই অর্থে নির্বাচন হয়নি। একটা দুটো প্রেসিডেন্সি যাদবপুর, একটা দুটো ইতিউতি উদাহরণ ছেড়ে দিলে পরে কোথাও নির্বাচন হয়নি। সেখানে দাঁড়িয়ে সরকার 3 মাস সময় চেয়েছে। সরকার 3 মাস সময় চাইতে পারে, সরকার 5 মাস সময় চেতে পারে, প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে এতদিন ধরে যে সরকারটা চলছে 2011 থেকে 2024, তার মধ্যে কেন, যেটা খুব সুস্থ স্বাভাবিক ঘটনা যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন হবে, সেই নির্বাচন বন্ধ থাকলো। এবং সেই নির্বাচনের দাবিতে বারংবার আমরা দেখেছি বিভিন্ন আন্দোলন হয়েছে, ইভেন মানুষের প্রাণও গেছে। কেন এই সরকার নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন করতে ব্যর্থ হলো, সেই প্রশ্নটা কিন্তু আমরা সরকারের দিকে করে আসতে পারিনি যখন সরকার সময় চেয়েছে। সরকার এতদিন ধরে নির্বাচন করেনি, 3 মাস সময় নিক, 4 মাস সময় নিক, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু যে জায়গায় মূল প্রশ্নটা করার কথা ছিল যে এতদিন ধরে নির্বাচন কেন বন্ধ থাকলো, সেই প্রশ্নটা কিন্তু আমরা করে আসতে পারি। আমাদের দ্বিতীয় পয়েন্ট, আমাদের আন্দোলনের দাবিদার। এই আন্দোলন বিভিন্ন পর্যায়ে এগিয়েছে। সেটা আমি যদি একদম প্রথম দিকে তো আন্দোলন ছিলই, কিন্তু এতটা অর্গানাইজড ভাবে যদি বলা হয়, আমার নিজের চোখে দেখা হিসাবে যদি বলি, তাহলে প্রথম সেই পদক্ষেপটা আমরা নিই যখন আমরা সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করি। তারপর স্বাস্থ্য ভবন, আরো অনেক কিছু। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমরা বেশ কিছু দাবি করেছি, কখনো 2 দফা, কখনো 7 দফা, কখনো 12 দফা, 10 দফা, লাস্টে 10 দফা ইত্যাদিতে গিয়ে আমরা দাঁড়িয়েছি। কিন্তু সেই দাবিগুলোর মধ্যে বহু ক্ষেত্রেই দাবিগুলো ভীষণই আবেগী দাবি থেকেছে। দেখুন, আবেগ খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা আন্দোলন চলতে গেলে, কারণ আন্দোলন যারা চালাবে তাদেরকে সাস্টেন করতে গেলে তাদের আবেগকে গুরুত্ব দিতেই হবে। কিন্তু আন্দোলনের যে নির্দেশনা, যেখান থেকে আন্দোলনের দিক ঠিক হবে, অভিমুখ ঠিক হবে, সেইখান থেকে তো দাবিগুলো আলটিমেটলি নির্ধারিত হবে। সেই দাবিতেই যদি আমাদের খুব আবেগী জায়গাটা বেরিয়ে আসে যুক্তির বদলে, সেই দাবি ঠিক হওয়া উচিত আইনি যুক্তি, সামাজিক যুক্তি ইত্যাদি নানা মোদ্দা কথা পুরোপুরি যৌক্তিক ভিত্তিতে দাঁড়িয়ে। সেখানে যদি আবেগটাই প্রাধান্য পায়, তাহলে সেই দাবিগুলো বেসটাই, ভিত্তিটাই খুব ঠুনকো হয়ে যায়। আমাদের ক্ষেত্রে কিন্তু বহু এরকম দাবি থেকেছে যে দাবি বড্ড বেশি আবেগী দাবি। যেমন আমাদের যে শেষ 10 দফা দাবি, সেখানেও যদি আমরা বলি, এই 10 দফা দাবির 9 দফা দাবি যখন আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে করছি বা রাজ্য সরকারের বিরুদ্ধে করছি, তার থেকে আদায় করার জন্য করছি, সেখানে দাঁড়িয়ে প্রথম পয়েন্টেই অভয়ার বিচারের দাবি, যেটা যৌক্তিক দাবি, অভয়ার বিচার হোক, এই কেস থেকেই গোটা জিনিসটা ছড়িয়েছে, সেটা যৌক্তিক দাবি। কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রথমেই যদি আমি অভয়ার বিচারের দাবিটাকে প্রাধান্য দিয়ে রাখি এমন একটা লিস্টে, যেখানে বাকি 9টা দাবি পশ্চিমবঙ্গ সরকারকে মেটাতে হবে, কিন্তু অভয়ার বিচারের দাবি ডিরেক্টলি পশ্চিমবঙ্গ সরকারের হাতে নেই। পশ্চিমবঙ্গ সরকার সেই বিচারকে স্লো করার জন্য যা করার তারা করে দিয়েছে অলরেডি, সেটা এভিডেন্স ট্যাম্পারিং হোক বা যে ক্ষেত্রেই হোক। কিন্তু বর্তমানে সেই অভয়ার বিচার মামলা সিবিআই তদন্ত করছে এবং সুপ্রিম কোর্ট, শিয়ালদা কোর্ট, অর্থাৎ বিচার বিভাগের হাতে গোটা জিনিসটা আছে। সেখানে দাঁড়িয়ে একটা লিস্ট যেখানে 9টা দাবি রাজ্য সরকারের বিরুদ্ধে, এবং প্রথম দাবিটা অভয়ার বিচারের দাবি, যেটা রাজ্য সরকারের ভিজিবলি কিছু করার নেই। এটা রাজ্য সরকারকে লুজ বল ছেড়ে দেওয়া, এবং রাজ্য সরকার, আমরা রাজ্য সরকারের দেওয়া লুজ বল ছেড়ে আসতে পারি, রাজ্য সরকার সেটা ছাড়বে না। এছাড়াও এই যে নানা সময় আন্দোলন চলেছে, সবসময় আমাদের আন্দোলনে একটা বড় দিক থেকেছে যে কিছু বিউরোক্রেটিক চেঞ্জ যদি করে ফেলা যায়, এখান থেকে 2টো আমলা অপসারিত হলো, সেখান থেকে 2টো আমলা সরিয়ে দেওয়া হলো, আমাদের দাবির একটা বড় অংশ এই দিকে থেকেছে। এই নিয়ে আমরা আরো কথা বলবো যে এর গলতটা কোথায়। কিন্তু পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে দাঁড়িয়ে আমরা কি সত্যি, বা যে কোনো রাজ্যে দাঁড়িয়ে একটা সিস্টেমিক দুর্নীতি যেখানে ঘটছে, সেখানে 2টো 5টা আড়াইটে আমলা সরিয়ে দিয়ে কি সত্যি একটা ব্যবস্থার পরিবর্তন সম্ভব? এটা কি লজিক্যাল? এটা যদি লজিক্যাল হয়, বা এটা কি প্র্যাগম্যাটিক, সত্যি যদি এটা লজিক্যাল হয়, তাহলে আমার বলার কিছু নেই। কিন্তু আমার কোথাও কি মনে হয় যে এটা লজিক্যাল নয়, এটা অনেক বেশি আবেগী এবং ইজি এসকেপ। যাই হোক, আমরা আমাদের পরের পয়েন্টে যদি যাই, সেটা হচ্ছে যেটা যে কোনো লড়াইয়ের ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, প্রতিপক্ষকে ঠিক করে রিড করতে পারে। এটা ক্রিকেট ম্যাচ হোক আর কবাডি ম্যাচ হোক আর যাই হোক না কেন, রাজনীতির ময়দানে তো বটেই, প্রতিপক্ষের কে ঠিক করে রিড করতে পারে। কথায় বলাই হয় যে তুমি তোমার বন্ধুকে খুব ভালো করে চেনো বা না চেনো, ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু তুমি তোমার শত্রুকে যেন ভালো করে চেনো। তাহলে যেখানে তুমি একটা রাজনৈতিক লড়াই লড়তে নেমেছো, সেখানে সেই তোমার রাজনৈতিক প্রতিপক্ষের
প্রপার ছবিটা, তার শক্তি এবং দুর্বলতার ছবিটা কি আমাদের কাছে ছিল? বোধহয় ছিল না। আমরা আমাদের প্রতিপক্ষকে রিড করতে ভুল করেছি। কোথায় ভুল করেছি? আমরা বোধহয় বুঝতেই পারি না, বা আমাদের অ্যাটিটিউড থেকে বোঝা যায়নি যে আমাদের উল্টো দিকে যিনি আছেন তিনি একজন সিজনড পলিটিশিয়ান, এবং ভারতবর্ষের মতো একটা দেশে বা পৃথিবীর সমস্ত দেশেই বোধহয় একজন সিজনড পলিটিশিয়ান হচ্ছে সেই ব্যক্তি যার নীতি নৈতিকতার প্রতি কোনো দায় নেই, বা ভারতবর্ষের কনটেক্সটে দেখলে সংবিধানের প্রতি, নাগরিকের প্রতি, বা ইভেনচুয়ালি কোনো সত্যের প্রতি কোনো দায়বদ্ধতা তার নেই। তার একটা জিনিসের প্রতি দায়বদ্ধতা আছে, যে কি করে সে ক্ষমতা ধরে রাখতে পারে। তাই ক্ষমতা ধরে রাখার নিরিখে সত্য, নীতি, নৈতিকতা এই কোনো কিছুর দিকে কোনো দায়বদ্ধতা একটা পলিটিশিয়ানের, একজন সিজন পলিটিশিয়ানের থাকে না। সেইখানে দাঁড়িয়ে আমরা কি সেই ফ্যাক্টরটা ঠিক করে মাথায় রাখতে পেরেছি? যখন প্রতিপক্ষ ভীষণই ভীষণই শক্তিশালী এবং সিজন পলিটিশিয়ান, তার যা গুণাবলী নিয়ে এখানে আসছে, সেখানে কি আমরা প্রতিপক্ষকে একটু বেশি বেনিফিট অফ ডাউট দিয়ে ফেলিনি? প্রথম কথা হচ্ছে যে লড়াইতে প্রতিপক্ষ সম্পর্কে ডাউট কেন থাকবে, এটাই বড় প্রশ্নের জায়গা। যদি ডাউট থেকেও থাকে, সেই ডাউটগুলোর ক্ষেত্রে কি আমরা একটু এই গোটা আন্দোলন জুড়ে আমরা প্রতিপক্ষকে একটু বেশি বেনিফিট অফ ডাউট দিয়ে ফেলিনি? গ্রেফতার, হামলা, মামলা, প্রশাসনিক অসহযোগিতা, এই সমস্ত কিছু চলেছে এই আন্দোলনের ওপর। কিন্তু তারপরে যখন সরকার মিটিং করতে এসছে, তখন একটা অমোঘ মানবিক রূপ তারা পোট্রে করতে চেয়েছে সাধারণ মানুষের কাছে এবং মিডিয়ার সামনে। সেই মানবিক মুখের যে ভান, সেই ভানটাকে আমরা ভেঙে দিতে পারতাম না যদি আমাদের কাছে প্রপার স্ট্র্যাটেজি থাকতো এবং প্রতিপক্ষকে আমরা সঠিকভাবে রিড করে উঠতে পারতাম? কিচ্ছু না। ২-৩টে প্রশ্ন করার দরকার আছে। যখন সরকার খুব মানবিক মুখ দেখিয়ে আমি তোমাদের দাদা, দিদি, পিসি ইত্যাদি বলে মানবিক ভানটা করতে চাইছে, তখন তাদেরকে এই বেসিক প্রশ্নগুলো কেন ওই শেষ দিনের মিটিংয়ে পর্যন্ত করা গেল না? যে কেন আমার নিজের বন্ধু জহর সহ আরো বাচ্চা ছেলেপুলেকে স্লোগান দেওয়ার জন্য কলকাতার দুর্গাপূজা মণ্ডপ থেকে তাদেরকে গ্রেফতার করা হলো, তাদের ওপর ভিন্নতম অপরাধের কেস সাজানো হলো, এবং ফাইনালি গোটা পুজোটা তারা গ্রেফতার হয়ে পুলিশ লকআপে কাটালো। এটা কেন সরকারকে করতে হলো? সরকার যদি এতটাই মানবিক হয়, এই প্রশ্ন আমরা করে উঠতে পারিনি। কেন 14ই আগস্ট রাতে এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু আরজি করে যে হামলা হলো, সেই হামলার কারা কালপ্রিট, দ্য অলমাইটি কলকাতা পুলিশ, তাদেরকে এখনো পর্যন্ত ঠিক করে ধরে উঠতে পারলো না, পাবলিকের সামনে বা বিচার বিভাগের সামনে এনে ফেলতে পারলো না? এই প্রশ্নকে আমরা করতে পারতাম না? সন্দীপ ঘোষ প্রথমে দুর্নীতি মামলায়, পরবর্তীকালে এই অভয়ার খুন ও ধর্ষণ মামলায় গ্রেফতার হলো, সেই সন্দীপ ঘোষ যখন এই কেসটার প্রথম 2-3 দিনে বলেছিল যে আমি আর চাকরি করবো না, চাকরি ছেড়ে দেবো, সেটা সে পালন করতো কি পালন করতো না, দ্যাট ডিফারেন্ট ইস্যু। বাট তারপর তাকে প্রাইস পোস্টিং দেওয়া হলো। এই প্রাইস পোস্টিং কেন দেওয়া হলো সরকারের তরফ থেকে? এই প্রশ্নকে আমরা করে উঠতে পারতাম না? তাহলেই তো সরকারের মানবিক মুখ, যেটা তার খুব ভান করে দেখাতে চাইছি, সেটা ভেঙে এখানে আমরা ব্যর্থ হয়েছি। এবং তার চেয়েও বড় কথা, সবসময় যতগুলো মিটিং আমরা করেছি বা করিনি, ব্যর্থ হয়েছি, মিটিং করতে গিয়ে ফিরে এসেছি, সমস্ত ক্ষেত্রে আমাদের একটা ভীষণ পিকিউলিয়ার অ্যাপ্রোচ ছিল, যে অ্যাপ্রোচটা কি হচ্ছে যে আপনি ডাকুন মহামহিম, আমরা চলে যাব। এই যে ডাকলেই যেতে হবে, এইটা কোথা থেকে? আমরা ভাই বাঙালি, আমি জানি না, বাঙালির বৌদ্ধিক অধঃপতন নিয়ে অনেক কথা বলি আমরা, এটাও বোধহয় তারই একটা ক্লাসিক উদাহরণ। যে বাঙালি কথায় কথায় শক্তি চট্টোপাধ্যায়কে কোট করে, সেই শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটা কবিতা থেকে আমরা ইন্সপিরেশন নিতে পারলাম না? যেতে পারি কিন্তু কেন যাব? এই যেতে পারি কিন্তু কেন যাব, এইটার এই যে বেঞ্চমার্ক, এই বেঞ্চমার্কে আমরা গিয়ে পৌঁছতে পারলাম না, যে আগে কতগুলো বেসিক জায়গায় সংগতি হোক, সেটা ইমেলের মারফতই হোক, তারপর আমরা যাব। বরং আমাদের অ্যাপ্রোচ অলওয়েজ এরকম থেকেছে যে ডাকলেই যাব। এর আরও একটা উদাহরণ, সরকার কিভাবে তার মানবিক দিকটাকে খুব সহজেই রাখতে পেরেছে, আমরা সেখানে কোনো প্রতিরোধ গড়ে তুলে ধরতে পারিনি। তার উদাহরণ হচ্ছে, প্রথম দিকে যখন স্বাস্থ্য ভবন অভিযানে ছিলাম আমরা, তখন লাইভ স্ট্রিম করার জন্য, স্বচ্ছতার প্রশ্নে লাইভ স্ট্রিম করার জন্য আমরা দাবি করেছি। প্রায় 3 দিনের মিটিং ভেস্তে গেছে, লাইভ স্ট্রিম করা যাবে না, তার নানা রকম আইনি জটিলতা আছে এইসব বলে। অথচ এই শেষ দিন লাইভ স্ট্রিমের দাবিটা কোনো দাবিই ছিল না, কারণ আমরা ততদিনে জেনে গেছি যে ওটা আর হবে না। তখন সরকার টুক করে লাইভ স্ট্রিমটা চালু করেনি। এবং এই আন্দোলনে এবং ওই মিটিংয়ে থাকা একজন মুখ, তার ইন্টারভিউতে তাকে আমরা বলতে শুনেছি যে
ওই দিন যে লাইভ স্ট্রিম হচ্ছে সেই বিষয়ে মিটিংয়ে যেসব আন্দোলনকারীরা ছিল, ডাক্তাররা ছিল, তারা স্পষ্টভাবে জানতেন না। বাট এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমরা তাতে যাচ্ছি না, কিন্তু যখন সরকার ইচ্ছে করলো লাইভ স্ট্রিম চালু করে দিল, আর যখন আমরা চেয়েছিলাম তখন ভুলভাল আইনি যুক্তি দেখানো হয়েছিল, সেই জায়গাটাও আমরা প্রশ্ন করতে পারলাম না। এছাড়াও বহু ক্ষেত্রে যখন সরকার একটু আটটু কোনো দাবি মেনেছে, যেটা মূলত কোনো বিউরোক্রেটিক চেঞ্জ, এখানে ডিএমই কে সরিয়ে দিলাম, ডিএসএইচ কে সরিয়ে দিলাম, সিপি কে সরিয়ে দিলাম, তখন সেগুলোকে আমরা বড্ড বেশি ওভার এস্টিমেট করেছি, আমাদের অনেক বড় জয় হিসাবে দেখিয়েছি। আমরা বলে উঠতে পারিনি যে একটা দুটো আমলা বা আইপিএসকে অপসারণ করলে পরেই গোটা জিনিসটা ঘটে না, যদিও অপসারণ করাও হয়নি, এক অর্থে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে। কারণ যখন একটা মুখ্যমন্ত্রী সামান্য একটা কমিশনারেট অফ পুলিশ, কলকাতা পুলিশ, তার প্রসঙ্গে বলে যে বিনীত যেখানে চাইবে আমি ওকে সেখানেই পোস্টিং দেবো, ইটস আ প্রাইস পোস্টিং। আপনি মানুন বা না মানুন, ইটস আ প্রাইস পোস্টিং। আমরা এটাকে আমাদের আংশিক জয় দেখিয়ে স্বাস্থ্য ভবনের মতো অত সাকসেসফুল একটা আন্দোলনকে মুলতবি করেছিলাম। ঠিক করেছিলাম কিনা এই প্রশ্ন ভবিষ্যৎ দিন বা এখনো আমরা হয়তোখানি পাচ্ছি। এবং সর্বশেষ পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই আন্দোলন রাজনৈতিক নাকি অরাজনৈতিক? আজও যখন আন্দোলনের ঝাঁজ প্রায় কিছু নেই, এই অভয়ার কাণ্ডের 3 মাস পূর্তিতে 9ই নভেম্বর কলকাতা শহরে আরও একটা মিছিল হয়েছে বেশ অনেকদিন পর। সেই মিছিলের প্রায় কোনো কভারেজ মিডিয়াতে সেই অর্থে দেখা যায়নি। অবশ্যই মিছিল যখন হয়েছে তখন তো লাইভ নিউজ করা হয়েছে, তারপরে কোনো হেলদোল আমরা দেখতে পাই। অর্থাৎ আন্দোলন যখন ঠান্ডা ঘরে চলে গেছে মোটামুটি, সেই জায়গায় দাঁড়িয়েও আমরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি যে এই আন্দোলন রাজনৈতিক না অরাজনৈতিক। এখানে কতগুলো কথা বলাটা খুবই দরকারি মনে করি। এতক্ষণ ধরে যে সমালোচনাগুলো করলাম, আগের 3টে পয়েন্ট, অর্থাৎ মিটিংয়ের প্রিপারেশনে কি গলদ ছিল, মিটিংয়ে ছন্নছাড়া লেগেছে আমাদেরকে, আন্দোলনের দাবি দাবার মধ্যে আবেগ বেশি ছিল, যুক্তি কম ছিল, এবং আমরা প্রতিপক্ষকে রিড করতে ভুল করেছি। এই সমস্ত ক্ষেত্রে আমি ডাক্তারদের পক্ষে থেকে যে হ্যাঁ এই ভুলগুলো হতে পারে, এই ভুলগুলো হয়েছে, এই ভুলগুলো হতে পারে, কিন্তু যে ভুলটার ক্ষেত্রে আমি প্রথম দিন থেকে এই আন্দোলনের মূল স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, সেটা হচ্ছে এই রাজনীতি এবং অরাজনীতির প্রশ্ন। কোনো একটা আন্দোলন যখন হচ্ছে, সেই আন্দোলন কতগুলো সংস্কার, কতগুলো চেঞ্জ আনার জন্য হচ্ছে। এই আন্দোলন যারা করেছিল তার ফ্রন্টে যে সমস্ত ডাক্তাররা ছিল বা যারা ছিল, তারা সবাই রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে আমার থেকে অনেক বেশি জ্ঞানী বলে আমি জানি এবং মনেও করি। যাদেরকে চিনি তাদের ক্ষেত্রে জানি, আর যাদেরকে চিনি না তাদেরকে আমি মনেও করি তারা রাজনৈতিকভাবে অনেক বেশি পরিপক্ক। কিন্তু তথাপি আমরা কেন এই দীর্ঘ 3 মাসের আন্দোলনে বা 2.5 মাসের আন্দোলনে মূল রাজনৈতিক প্রশ্নগুলোতে এসে পৌঁছাতে পারলাম না? এটা একটা বড় মানে অবাককর ব্যাপার, মানে খানিক হতবাগী করেছে আমাকে যে কেন আমরা এই মূল রাজনৈতিক প্রশ্নগুলোতে এসে পৌঁছাতে পারলাম না। তাই এই ধরনের কোনো সংস্কারমূলক আন্দোলন বা যে কোনো আন্দোলন, সেটা যে আখেরে রাজনৈতিক এবং তার ভেরি নেচারটা যে রাজনৈতিক হতেই হবে, এই প্রশ্নে আমি ডাক্তারদের যে মূল স্রোত ছিল, যারা এই আন্দোলনকে বারংবার অরাজনৈতিক অরাজনৈতিক অরাজনৈতিক, সম্ভবত অদলীয় রাজনৈতিক বললে একটা জায়গায় গিয়ে আমরা পৌঁছাতে পারতাম, সেটা না বলে অরাজনৈতিক 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 করে গেছি। আমি তার উল্টো পিঠে দাঁড়িয়েছিলাম, আমি আজও তার উল্টো পিঠে দাঁড়িয়ে আছি। কেন আজকালকার যে আন্দোলনগুলো আমরা দেখছি, 2 বছর আগে শ্রীলঙ্কায় হোক, বাংলাদেশে হোক, যেগুলো এক অর্থে খুবই সাকসেসফুল আন্দোলন, কারণ তাদের যে মূল প্রাথমিক গোলটা ছিল যে এক্সিস্টিং সরকারকে সরানো, যে ভীষণই একটা আধা ফ্যাসিবাদী গোছের সরকার, তাকে সরানো, সেইগুলো তো তারা অ্যাচিভ করতে পেরেছে। তারপরে তারা কি করেছে, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। বাট সেই সমস্ত আন্দোলন যা আমরা ইদানিংকালে দেখছি, সেই আন্দোলনগুলো খানিক অরাজনৈতিক ভিত্তি থেকেই উঠে আসছে। ঠিক যেমন 14ই আগস্ট রাত 12টা নাগাদ পশ্চিমবঙ্গে বহু মানুষ সেই অরাজনীতির জায়গা থেকে রাস্তায় নেমেছে, সেটা সমস্যা নয়। কেন সেটা উঠে আসছে সেটা আরেকটা ভিডিওর কন্টেন্ট হতে পারে, বা হয়তো আমরা এই কনটেক্সটের নিরিখেই আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো যে কেন আজকের দিনের বৃহৎ জনসমর্থনওয়ালা আন্দোলনগুলোকে অরাজনৈতিক জায়গা থেকেই উঠে আসতে হবে। কিন্তু তার মানে এটা নয় যে একটা অরাজনৈতিক আন্দোলন তার রাজনৈতিক প্রশ্নগুলোকে আইডেন্টিফাই করে উঠতে পারবে না। মূল সমস্যা এই আন্দোলনের ক্ষেত্রে যেটা হয়েছে, সেটা হলো এই আন্দোলনের যারা নেতৃত্বভাগে ছিল বলে আমরা মনে করেছি, আমরা দেখেছি যে তারা অরাজনীতিক থেকে উঠে আসতে পারে একটা আন্দোলন, কিন্তু সেই অরাজনীতি থেকে
আমি যা করতে চাইছি, আমার যে মূল দাবিগুলো, সেই দাবিগুলোকে সলভ হওয়ার জন্য তলায় যে রাজনৈতিক প্রশ্নগুলো রয়েছে, সেই রাজনৈতিক প্রশ্নগুলোকে আইডেন্টিফাই করা যে কোনো আন্দোলনের নেতৃত্বে একটা প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ কাজ। সেই প্রশ্নগুলোকে যখন আইডেন্টিফাই করা হয়ে যাবে, তখন সেই প্রশ্নগুলোকে জনতার সামনে নিয়ে এসে ফেলা এবং তাদের কাছ থেকে সেই প্রশ্ন নিয়ে কনসেন্ট জেনারেশন করা, এইটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। এই দুটো কাজ যদি আমরা করে উঠতে না পারি, তাহলে যে কোনো আন্দোলন কালের নিয়মে, আমরা বারংবার বলে থাকি যে হামলা দিয়ে মামলা দিয়ে গণ আন্দোলন রোখা যাবে না। এই আন্দোলন কতটা গণ আন্দোলন ছিল, দ্যাটস আ কোশ্চেনেবল থিং, কিন্তু অ্যাটলিস্ট একটা নাগরিক আন্দোলন তো ছিল। যে কোনো আন্দোলন, সেই আন্দোলনকে হামলা দিয়ে মামলা দিয়ে রোখা যায় না, বরং সেটা বেড়ে যায়। কিন্তু সরকার সেইখানেই হামলা মামলা করেনি একেবারে তা নয়, কিন্তু ওরকম ফর ফ্রন্টেও করেনি, কারণ সরকার যথেষ্ট ট্যাকটিক্যালি খেলেছে। আর আমাদের ট্যাকটিক্সের অভাব ছিল, যে সরকার টাইম দিয়েছে নিজেকে সেটেল করার জন্য এবং আমাদেরকে ডাই ডাউন করার জন্য। আমরা ডাই ডাউন করেছি, কারণ ডাই ডাউন না করার জন্য যে মূল দুটো স্টেপ, সেটা করতে আমরা ব্যর্থ থেকেছি। সেটা কি, আবারও বলছি, যে কোনো সংস্কারমূলক আন্দোলনের, কোনো দাবি দাবার নিরিখে যদি আন্দোলন হয়, তাহলে সেই দাবির পেছনের মূল রাজনৈতিক প্রশ্নগুলোকে চিনতে হয়, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সেই রাজনৈতিক প্রশ্নগুলোকে বৃহত্তর জনতার সামনে নিয়ে গিয়ে ফেলতে হয় এবং সেখান থেকে তাদের সমর্থন তুলে আনতে হয়। এই আন্দোলনের আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, এই আন্দোলনকে মানুষের কাছে গিয়ে জনসমর্থন ভিক্ষা করতে হয়নি। প্রথম দিন থেকে ওইখানে অরাজনীতির হাত ধরেই প্রথম দিন থেকেই মানুষের বৃহত্তর জনসমর্থন, এই আন্দোলনের নেতৃত্বরা, এই আন্দোলনের আন্দোলনকারীরা, আমরা সবাই এনজয় করে এসেছি। বোধহয় সেই কারণেই আমাদের অনেকগুলো দুর্বলতাও দেখা গেছে। সেই জনসমর্থনটি প্রায় পড়ে পাওয়া 14 আনার মতো জনসমর্থন, যার পিছনে আমাদের প্রায় কোনো পরিশ্রম, কোনো অর্থবল কিচ্ছু খরচা করতে হয়নি, এমনি এমনি পেয়ে গেছিলাম। এমনি স্বাস্থ্য ভবনের আন্দোলনের সময় বহু মানুষ আমাদেরকে সাহায্য করছিল, পরবর্তীকালেও করেছে, হয়তো আগামী দিনেও করবে। সেই জনসমর্থনকে ধরে রাখার জন্য আমরা বড্ড বেশি একটা ভ্রান্ত চেষ্টা করে ফেলেছি। সেই চেষ্টাটাই বোধহয় আমাদেরকে খানিকটা পিছনের দিকে ঠেলে নিয়ে গেছে। কারণ বাঙালি হিসাবে আমরা একটা ভীষণ বৌদ্ধিক অধঃপতনের কালের মধ্যে রয়েছি। আর সেটা রয়েছি বলেই আমরা নিজেদের মানে পারস্পরিক ইন্টেলেক্টকেও, বা কালেকটিভ উইজডম যাকে বলা হয়, তার উপর আমরা ভরসা করতে পারি না, সত্যি পারি না। এটা দুঃখের হলেও সত্যি, এটা আমাদের মেনে নিতে হবে যে আমরা বিশ্বাস করতে পারি না যে আমরা একটা সুচিন্তিত যুক্তি নির্ভর রাজনৈতিক প্রশ্ন যদি তুলে মানুষের সামনে গিয়ে ফেলি, তাহলে মানুষ সেটাকে সির্ফ রাজনীতি করা হচ্ছে বলে ফিরিয়ে দেবে না। সমস্ত কিছু যে রাজনীতি, এই প্রশ্নটা বা এই ডেফিনেশনটা বাঙালি অনেক আগে বুঝে গেছিল। আজকে সেই বাঙালিই বোধহয় সেটা ভুলতে বসেছে, বা হয়তো আমরা যারা সো কল্ড এলিট, তারা মনে করছি যে গ্রামেগঞ্জের বাঙালিটা ভুলতে বসেছে। আমি জানি না, কিন্তু এটা কোথাও গিয়ে বাঙালির যে কালেকটিভ বৌদ্ধিক অধঃপতন ঘটেছে, সেটাই দেখায়। যে কোনো আন্দোলন, বা বিশেষ করে এই ধরনের সংস্কারমূলক আন্দোলন যদি হয়, তাহলে তো বটেই, সেই আন্দোলন তার একটা রাজনৈতিক প্রশ্ন থাকে, সেটা একটা আখেরে একটা রাজনৈতিক পদক্ষেপ, রাজনৈতিক ঘটনা। কিন্তু এর পেছনে যে মূল রাজনৈতিক প্রশ্নগুলো আছে, আমাদের এই পার্টিকুলার আন্দোলনের ক্ষেত্রে সেই প্রশ্নগুলোকে সোচ্চারে বলার মতো যে দৃঢ়তা এবং প্রত্যয় দরকার হয়, আমরা বোধহয় সেই প্রত্যয় বা দৃঢ়তা দেখাতে পারিনি। বরং আমাদের মধ্যেকার যে ছোট্ট অংশটা মিনমিন করে হলেও চাপা স্বরে মূল রাজনৈতিক প্রশ্নগুলোর দিকে যেতে চাইছিল, আমরা প্রকাশ্য মঞ্চে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে ফেলছি। দ্ব্যর্থহীনভাবে এখানে আমাদের স্বীকার করতে হবে যে আমরা ভুল করেছি। আমরা আমাদের স্লোগানে বলেছি উৎসব না বিপ্লব, বিপ্লব বিপ্লব। কিন্তু বিপ্লব যে আগের একটা রাজনৈতিক ঘটনা, একটা রাজনৈতিক পরিস্থিতি, সেটা বোধহয় আমরা নিজেরাই ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি। তাই সমস্যার মৌলিক অবস্থানটায় না পৌঁছে তার পিছনে রাজনৈতিক প্রশ্নগুলোকে ট্যাকেল না করে, বা ট্যাকেল করলেও সেটাকে সামনে আনতে ভয় পেয়েছি জনসমর্থন হারানোর ভয়। অর্থাৎ এই জনসমর্থন, এখানে যে কথাটা খুব স্পষ্টভাবে বলে রাখা দরকারি, সেটা হচ্ছে যে জনসমর্থন হারানোর ভয়ে কোনো বিপ্লবের মূল রাজনৈতিক প্রশ্নগুলোতে ফিরে যেতে না পারা, এটাকে প্লেইং টু দ্য গ্যালারি বলে, সমাজ সংস্কার বলে না। বিদ্যাসাগর হোক, রামমোহন হোক, যারাই যে পর্যায়ে সমাজ সংস্কার করেছে, সেখানে তাদের জনসমর্থন নিয়ে প্রবলেম হয়েছে। বেশিরভাগ মানুষ তাদেরকে সমর্থন করে উঠতে পারেননি। কিন্তু তারা যদি মূল রাজনৈতিক প্রশ্নগুলো থেকে পিছপা হয়ে যেতেন, তাহলে আই ডাউট কতটা তারা সেই সংস্কার করে উঠতে পারে। এই জায়গায় আমাদের দৃঢ়তার অভাব দেখা দিয়েছে। আই এম সরি টু সে। ফাইনাল পয়েন্ট এক অর্থে, যে আমরা
বারংবার বলেছি যে বিশাল দুর্নীতি গড়ে উঠেছে, বিশাল দুর্নীতির কুকুর বাসা, বটগাছ, বিষবৃক্ষ নানা নামে অভিষিক্ত করেছি। বর্তমানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় যে ধরনের দুর্নীতি রয়েছে, ঠিক ঠিক কথা। কিন্তু পশ্চিমবঙ্গের মতো একটা অনুপ্রেরণামূলক রাজ্যে, যেখানে বোধহয় বাঘে শিকার করে না অনুপ্রেরণা ছাড়া, গাছের পাতা নড়ে না অনুপ্রেরণা ছাড়া, সেই রকম একটা রাজ্যে আমরা কি বিশ্বাস করি যে এত বড় স্বাস্থ্য দুর্নীতি সেটা স্বাস্থ্যমন্ত্রীকে আড়ালে রেখে শুধুমাত্র কয়েকজন আমলা নিজেদের মতো করে গেছে? আমরা যদি বিশ্বাস করি তাহলে প্রথম কথা, এটা খুব যৌক্তিক বিশ্বাস তো নয়, খানিক অলীক বিশ্বাস এবং খানিক বোকার মতো বিশ্বাসই বলতে হয়। ফলে আমরা আমাদের কোনো দাবিতে স্বাস্থ্যমন্ত্রী অব্দি পৌঁছাতেই পারিনি। ইভেন কি আমাদের এই যে শেষ 10 দফা দাবি, সেখানেও আমরা বলেছি যে স্বাস্থ্য মন্ত্রককে এর দায় নিতে হবে, বলেই আমরা বলেছি যে স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করতে হবে। স্বাস্থ্য সচিব কার অঙ্গুলি হিলানো চলে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য, সেখানে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী অব্দি আমরা পৌঁছতেই পারলাম না। ছেড়ে দিন মুখ্যমন্ত্রী পদত্যাগ বা অন্য কোনো মন্ত্রী পদত্যাগ, পশ্চিমবঙ্গের একজন ডেডিকেটেড স্বাস্থ্যমন্ত্রী নিয়ে আজ বছর হল, সেখানে দাঁড়িয়ে কেন আমরা বলতে পারলাম যে অনেক হয়েছে, ধন্যবাদ মুখ্যমন্ত্রী, আপনি এতদিন সামলেছেন, এবার একজন আমাদের এটা অধিকার যে একজন ডেডিকেটেড স্বাস্থ্যর মতো একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একটি ডেডিকেটেড মন্ত্রী থাকবে, যে 24 ঘন্টা ইন্টু 7 দিন ইন্টু 365 হোয়াট এভার সেই সময়টা সে স্বাস্থ্য নিয়েই ভাববে। এই মুখ্যমন্ত্রীর মতো পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এই মন্ত্রী, ওই মন্ত্রী, 5টা ডিপার্টমেন্ট তাকে সামলাতে হবে না। শেষ করতে হয় এটা বলি যে ওভারঅল এই আন্দোলনে আমরা বহু কিছু অ্যাচিভ করেছি। নিশ্চিতভাবে সেই অ্যাচিভ করা নিয়ে আমরা ভিডিও করবো, সেই অ্যাচিভমেন্টটা তো সবসময় চোখে দেখা যায় না বলেই আমাদেরকে সেটা নিয়ে কথা বলতে হবে। কিন্তু তার আগে কোথাও গিয়ে সমালোচনা করাটা খুব দরকারি, কারণ এই আন্দোলন বা যে পরিবেশ থেকে, যে কারণগুলোর জন্য এই আন্দোলন তৈরি হয়েছিল, যে প্রশ্নগুলোর উত্তর এই আন্দোলন থেকে উঠে আসবে বলে আমরা মনে করেছিলাম, সেই একটাও কিন্তু হয়নি। না অভয়ার খুন-ধর্ষণ মামলা শেষ হয়েছে বা কোনো সুষ্ঠু বিচারের দিকে যেতে যাচ্ছে সেটুকু আমরা দেখতে পাচ্ছি, বা পশ্চিমবঙ্গের যে অন্যান্য ক্ষেত্র সহ স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি বা যে অরাজকতার মধ্যে রয়েছি আমরা, তা কাটতে, থ্রেড কালচার কাটতে আমরা দেখতে পাচ্ছি। ফলে যে প্রমিস এই আন্দোলন করেছিল, সেই প্রমিসের ধারে কাছেও আমরা নেই। তাই কোথাও গিয়ে আয়নার সামনে দাঁড়ানো দরকার। আমাদের প্রস্তুতি এই পর্যায়ে বিগত 3 মাসে আমরা অনেক কিছু অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের প্রস্তুতি, আমাদের স্ট্র্যাটেজি, কোথায় কতটা লড়বো, কার সাহায্য নিয়ে, কোন পার্টটা কোর্টে লড়বো, কোন পার্টটা রাস্তায় লড়বো, কোন পার্টটাকে আমি টিভির পর্দায় লড়বো, এই যে প্রপার প্ল্যানিং, এর অভাব ছিল বলেই আজকে 3 মাস পর আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি যে আমাদের প্রশ্নগুলো প্রচুর রয়ে গেছে, উত্তরও বোধহয় জানা, কিন্তু সেই উত্তর আমরা দেখতে পাচ্ছি না। শুধুই হাওয়া বয়ে চলেছে, সেই বব ডিলানের বিখ্যাত গানের লাইন ধার করেই বললাম যে প্রশ্নগুলো সহজ, উত্তরও জানা, কিন্তু উত্তর দেখতে পাচ্ছি না আমরা, শুধু হাওয়া বয়ে চলেছে ক্ষেতের ওপর দিয়ে। আমরা কথা বলবো যে পরবর্তীকালে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি মনে হয় সেটা করার, কিন্তু এই সমালোচনাটা কোথাও গিয়ে মনে করি দরকার ছিল, কিন্তু আমরা বলছি মানে সেটা বেদবাক্য, সেটা সত্যি এরকমটা আমরা মনে করি না। ফলে যদি আপনার মনে হয় যে আমরা যে সমালোচনাগুলো করেছি সেখানে ভুল আছে, আমাদের অ্যাসেসমেন্টে ভুল আছে, প্লিজ সেটা জানাবেন আমাদের। আমরা সেটা কি খুব খোলা মনে শুনবো, প্রয়োজন পড়লে আবারও আলোচনা করবো। নমস্কার। How many years must a mountain exist before it is washed to the sea? Yes, and how many years can some people exist before they're allowed to be free? Yes, and how many times must a man turn his head and pretend that he just doesn't see? The answer, my friend, is a blow